স্বাগতম দর্শক, ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টি-20 শুরু হচ্ছে আগামীকাল। সেই টি-20 নিয়েই আলোচনার জন্য মূলত আমি তাসফিক পলক এবং আমার সঙ্গে মাজহারউদ্দিন অমি ভাই আছেন। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে যেমন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা ছিল, ম্যাচ নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। দ্বিতীয় টি-20-র আগেও কিন্তু একই ঘটনা। সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের অবসর ইস্যুতে আসলে পুরো ম্যাচের আলোচনায় ঢেকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে তিনি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের যে প্রেস কনফারেন্স রুম সেখানে ঘোষণা দিয়েছেন যে এই সিরিজই তার টি-20 শেষ, অর্থাৎ 3 নম্বর টি-20টি খেলেই তিনি টি-20 থেকে অবসরে যাবেন। আমি ভাই, নিশ্চয়ই সেই ঘোষণা আপনি শুনেছেন, জেনেছেন। সাধারণত একজন ক্রিকেটার যখন অবসরের ঘোষণা দেয়, 16-17 বছর ধরে খেলে, অবসরের এই ঘোষণা দেওয়ার সময় নিশ্চয়ই খুব খারাপ লাগার কথা, বা আপনি একজন ক্রিকেটার ছিলেন, আপনি অবসর নিয়েছেন, তো সেই মোমেন্টে আসলে একজন ক্রিকেটারের মাইন্ডে কি চলে, আমি একটু এটা আগে জানতে চাই। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিনি, সো তারপরেও হ্যাঁ, মানে ডিফারেন্স তো অনেক। মানে এক তো বছর ধরে দেশকে সার্ভিস দেয়া, তারপরে দেশকে রিপ্রেজেন্ট করা অনেক বড় একটা ব্যাপার, অনেক গর্বের ব্যাপার। সো দিক থেকে এখন তো অনেকগুলো ফরম্যাট, সো দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ার এই ফরম্যাট থেকে রিটায়ার নেয়, আবার অন্য ফরম্যাট খেলে। রিয়াদের বেলাও সেম, তিনি ওয়ানডে খেলবেন, তিনি যতটুকু বলেছেন। সো হ্যাঁ, একটু তো খারাপ লাগেই। আমাদের অনেক কিছুর স্মৃতির পেছনে মাহমুদুল্লাহ রিয়াদের নামটা জড়িয়ে রয়েছে এবং আলটিমেটলি আমি এই সিরিজের আগেই বলছিলাম যে মেবি এই সিরিজের শেষের দিকে হয়তো তিনি তার রিটায়ারমেন্টের ঘোষণাটা দিতেও পারেন, কারণ তিনি বলেছেন যে ইটস আ রাইট টাইম। সামনের ওয়ার্ল্ড কাপটাকে তিনি বলছেন যে এখন থেকেই প্রস্তুতির রাইট সময়। সো ওই জায়গা থেকে ইটস আ ভেরি গুড ডিসিশন। আমি ওয়েলকাম করছি তার এই ডিসিশনকে এবং রেসপেক্ট জানাচ্ছি। বাট মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের একজন অনেক বড় নাম। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে, মাহমুদুল্লাহ রিয়াদের নামটাও কিন্তু সাকিবের মতো যেমন তিনিও একজন হয়ে থাকবেন বাংলাদেশ ক্রিকেটে। পঞ্চপাণ্ডবেরই তো একজন, মানে পঞ্চপাণ্ডব যুগেরও কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, মানে টি-20-তে এখন আর ওই 5 জন সিনিয়র প্লেয়ার আর কেউই নাই এখন। আলটিমেটলি সবাই মোটামুটি রিটায়ার অ্যানাউন্স করে ফেলেছে। সো হ্যাঁ, এটা আবার একদিক দিয়ে ভালো যে বাংলাদেশ ইজ হেডিং টুয়ার্ডস আ নিউ ডিরেকশন, একটা নতুন শুরু, একটা নতুন পথ চলা। এবং এখান থেকে আমি আশা করব যে যে অ্যাচিভমেন্টগুলো এই 5 জন করতে পারে নাই, যে দলগত কোনো একটা ট্রফি, কোনো টাইটেল তারা আনতে পারেনি, আমি আশা করব যে এই নতুন প্রজন্ম হয়তো সেটা নিয়ে আসবে বাংলাদেশের জন্য। অবশ্যই। এবং রিয়াদকেও এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল যে যে 5 মোস্ট সিনিয়র ক্রিকেটার ছিলেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি, তারা কেউই আসলে দেশের জন্য কোনো ট্রফি আনতে পারেনি। এবং রিয়াদ বলেছেন যে ট্রফি আসলে শেষ কথা নয়, কারণ অনেক বড় বড় ক্রিকেটার আছেন বিশ্বে যাদের আসলে কোনো ট্রফি নেই। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, যে ট্রফির থেকেও আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে, ব্যক্তিগত অর্জনটাকে অনেক বড় করে দেখা হয়? পুরো ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? এটা আমাদের কালচারেরই একটা অংশ যে আমরা ব্যক্তিগত অর্জনকে দলগত পারফরমেন্স থেকে একটু বেশি দেখি। যে কোনো প্লেয়ারকেই জিজ্ঞেস করবেন যে দল জিতলে ভালো লাগে নাকি নিজের একটা 100 হলে ভালো লাগে, বলবে যে দল জিতলেই ভালো লাগে। সো এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যে ম্যাটার করে না, এটা কিন্তু এটারই একটা মানে একটা উদাহরণ। এদিক থেকে রিয়াদ হয়তো মানে বলেছেন, কারণ একটা আক্ষেপ তো আছেই তার, যে দলের হয়ে, দেশের হয়ে একটা বড় ট্রফি তার খেলার টেনিওরে আসে নাই। ওই জায়গা থেকে তো একটু আক্ষেপ থাকবেই। বাট আমি মনে করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং একটা প্লেয়ারের সবচেয়ে বড় গোলই থাকে তার দলকে জেতানো, দলকে একটা টাইটেল এনে দেয়া, দেশকে একটা ট্রফি এনে দেয়া। সেটা দেশের জন্য বেশি সম্মান রাদার দেন ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্সে। আজকে যদি আপনি রিয়াদের টি-20 স্ট্যাটসটা বের করেন, হয়তো আহামরি কিছু বলার নাই। যদি আমরা ইন্ডিভিজুয়ালের কথাও বলি যে ইন্ডিভিজুয়ালি অনেক প্রাপ্তি, আমি তো খুব একটা দেখতে পারবো না টি-20 ক্যারিয়ারে রিয়াদে, রাইট? সো হ্যাঁ, সো নিদাস ট্রফিটাও যদি জিততাম তাও বুঝতাম যে হ্যাঁ, কিছু একটা প্রাপ্তি। আমি তার কোনো কিছু ছোট করছি না, অবভিয়াসলি তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। তিনি বাংলাদেশ টি-20 টিমেরও ক্যাপ্টেন ছিলেন। সো রেসপেক্ট টু হিম। বাট আমি এই সংস্কৃতিটা থেকেই বের হওয়ার আমার চিন্তাভাবনা এটা, যে আমরা পঞ্চপাণ্ডব, ষষ্ঠ পাণ্ডব, অষ্টম পাণ্ডব, যত পাণ্ডবই হোক, যদি টিম না জিতে, কোনো টাইটেল না জিতে, এইটার কোনো মানে হয় না। সো ওদিক থেকে আমি কিছুটা হতাশ যে আমাদের সময়ের সবচেয়ে সেরা 5 জন প্লেয়ার একসাথে খেলার পরও আমরা ওই অ্যাচিভমেন্টটা করতে পারিনি। সো এদিক থেকে আমি আশা করব যে এই জেনারেশনটা তারা ওই ইন্ডিভিজুয়াল হিরোইক্স না ভেবে দলের কথাই ভাববে এবং দলকে একটা টাইটেল এনে দেওয়ার চেষ্টা করবে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে 9 বলে 6 করার পরে
মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। যদিও উনি বলছেন এটা রাইট টাইম, আপনার কাছে কি মনে হয় না যে বিশ্বকাপের পরেই তিনি আসলে টি-20কে গুড বাই বলতে পারতেন, যেটা সাকিব পরে এসে খোলাসা করেছেন? আমার মনে হয় 2021 ওয়ার্ল্ড কাপের পরেই তার টি-20 থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করা উচিত ছিল, যেবার তিনি ক্যাপ্টেন হন, দুবাইতে খেলা হয় শারজায় এবং ওমানে। ওই ওয়ার্ল্ড কাপটাও ভরাডুবি গিয়েছিল আমাদের, উনি ক্যাপ্টেন ছিলেন। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম ফর হিম। আর যদিও আরও 2-3 বছর খেলেছেন, বাট এর মধ্যে বাদ পড়েছেন, কামব্যাক করেছেন। হয়তো তার মানসিক একদিক থেকে একটা জেদ ছিল যে আমি আবার দলে কামব্যাক করব, দলে তাকে কামব্যাক করানো হয়েছে, বাট আলটিমেটলি কিন্তু খুবই সুখকর হয়নি তার স্টেটা টি-20 ফরম্যাটে যদি বলি। এদিক থেকে আরেকটু আর্লি করলে ভালো হতো। অনেকেই এখন আমি দেখছি যে রিয়াদ যে যতটুকু রেসপেক্ট ডিজার্ভ করে তিনি অতটুকু পাচ্ছেন না এখন, কারণ সব কিছুরই একটা সময় থাকে। এর জন্য অনেকে চেষ্টা করে যে ভালো সময় থাকতে থাকতে ক্রিকেটটা ছেড়ে দিতে, যাতে সেই রেসপেক্টটা ছাড়ার পর পাওয়া যায়। এখন যেটা হচ্ছে যে অনেকেই বলছে যে হাফ ছেড়ে বাঁচলাম, রিয়াদ অবসর নিয়েছে, ভালোই হয়েছে, আরও আগে নিলে ভালো হতো। এটা একটু শুনতে খারাপ লাগে, বাট একটা প্লেয়ারের নিজের থেকে ভালো আর কেউ জানবে না কখন ছাড়ার সময় হয়েছে। ইটস এ বিগ কল। ফ্যামিলি থেকেও একটা কল থাকে, যেমনটি রিয়াদ বলছিলেন। সো ওই কলটাও তাকে ফ্যামিলি থেকে কনভিন্স হয়ে তারপরে এই কলটা নিতে হয়েছে। বাট ফাইনালি দ্যাট হি ডিড, দ্যাটস ভেরি গুড। একটা প্লেয়ার মাঠ থেকে রিটায়ার করবে বলে কয়ে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করছে। রিসেন্টলি সাকিব ছিল, এখন মাহমুদুল্লাহ রিয়াদ। সো ইটস আ গুড স্টার্ট, অ্যাটলিস্ট শুরু তো হয়েছে, এটা আমার ভালো লাগছে আর কি। মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি টি-20, 139টা টি-20 তিনি খেলেছেন, 2395 রান করেছেন। একটা কথা আসলে আমরা দেখলাম, নাজমুল আদিন ফাহিম এখন যিনি বোর্ড পরিচালক, তিনি তো মাহমুদুল্লাহ রিয়াদেরও কোচ, একটা কথা বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প নেই, তারা বিভিন্ন জনকে দিয়ে চেষ্টা করেছে। এবং আমরাও দেখেছি যে ওই সময়টায় আফিফকে দিয়ে চেষ্টা করানো হয়েছে, মোসাদ্দেককে দিয়ে চেষ্টা করানো হয়েছে, রাব্বিকে দিয়ে চেষ্টা করানো হয়েছে 6 এবং 7 নম্বর পজিশনে খেলিয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে সাকিবের বিকল্প তৈরিতেই বেশি মনোযোগী ছিলাম? রিয়াদের ওই জায়গাটায় আসলে খেলবে কে, বা ওই জায়গাটার ওই পজিশনটায় আমরা কি আসলে বিকল্প পেয়েছি? এটা যে প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে হি ইজ টু ব্লেম, কারণ সে ওই সুযোগটা গ্র্যাব করতে পারেনি। যাদের কথা বললেন, নো ডাউট তাদেরকেও হাইলি রেট করা হয়েছিল, বাট ওই জায়গাটা নেয়ার মতো ক্যাপাবিলিটি কেউ দেখাতে পারেনি, বা অ্যাটলিস্ট ওই কনসিস্টেন্সিটাও কেউ দেখাতে পারেনি। সেদিক থেকে তো রিয়াদকে ব্লেম করার কিছু নাই। এখন তিনি তার জায়গায় ঠিক তিনি যতটুকু পারফর্ম করে দলে থাকা যায় অতটুকু পারফর্ম করেছেন, বাকিরা সেটা করতে পারেননি। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে সুযোগটা কত লম্বা দেওয়া হয়েছে ওই প্লেয়ারগুলোকে, যাদেরকে রিয়াদের জায়গায় আমরা খেলানোর চেষ্টা করেছি, ওরা কতটুকু লম্বা সুযোগ পেয়েছে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার যদি দেখেন, অনেক লম্বা ক্যারিয়ার কিন্তু। সো ওই জায়গা থেকে রাইট, সো ওই জায়গা থেকে রিয়াদের যে মানে ক্যারিয়ার স্প্যান, ওই তুলনা করলে এই ইয়াং প্লেয়ারদেরকে আপনি যদি 3টা 4টা 5টা ম্যাচে সুযোগ দিয়েই তার ইতি টেনে দেন, তাহলেও আনফেয়ার হবে। সো ওই জায়গা থেকে এখন যেহেতু তারা স্টেপ ডাউন করেছে, এখন সুযোগ আছে, এখন দেখা যাক কি হয়, কারা কিভাবে স্টেপ আপ করে। বাট হ্যাঁ, ওই যে প্রক্রিয়াটা আরেকটু স্বচ্ছ হওয়া দরকার, যে একজনকে যদি সুযোগ দিবেন তাহলে তাকে ওই অ্যাম্পেল টাইম দেন, তাকে ওই কনফিডেন্স দেন, তাকে ওই ফ্রিডমটা দেন, রাদার দেন বন্দুকের ডগায় রেখে যদি তুমি পারফর্ম করবা তো খেলবা, তুমি পারফর্ম করতে পারবা না তো বাদ পড়বা, তুমি রিয়াদের জায়গায় খেলছো। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার, যে কোনো প্লেয়ারেরই ওইটা অনেক ডিফিকাল্ট হয়। আপনি সাকিবের মতো প্লেয়ারকে যদি বলেন যে তুমি সাকিবের রিপ্লেসমেন্ট, ইটস ইনজাস্টিস টু দ্যাট প্লেয়ার। ওই জায়গাগুলো আমাদের এই কীভাবে এই ট্রানজিশন পিরিয়ডটা আমরা ওভারকাম করতে পারি, বা ইটস আ হিউজ ভ্যাকিউম। সাকিব ছেড়েছেন, রিয়াদ ছেড়েছেন, সো এখন অনেক বড় একটা ভ্যাকিউম কিন্তু দলে। আমরা বলছিলাম যে এই প্লেয়াররা এত বছর ধরে কন্ট্রিবিউট করেছে, সো একটা ট্রানজিশন পিরিয়ড যাবে। সো এখনও আমাদের কিন্তু ওই ধৈর্যটা দেখাতে হবে। এখনই আমরা অল অফ আ সাডেন যদি বলা শুরু করি যে কেন রিয়াদ এত তাড়াতাড়ি অবসর নিল, বা রিয়াদ আর একটু খেললেই পারতো, রিয়াদের জায়গায় যারা খেলছে ওরা তো ভালো না, তাহলে জিনিসটা আনফেয়ার হবে ওই প্লেয়ারদের জন্য। কারণ রিয়াদ খেলা শুরু করেছেন 2007-এ, শেষ করেছেন 2024-এ। সো এই প্লেয়ারগুলোর মধ্যে কয়জন কত বছর ক্রিকেট খেলেছে, অন্য যারা সুযোগ পেয়েছে, এটাও দেখার বিষয় আছে। আপনি যদি একটা প্লেয়ারকে এনাফ সুযোগই না দেন, তাহলে আপনি সে ভালো না মন্দ সেটা জাজ করবেন কি 2-3-4 ম্যাচ দেখে? তো জাজ করা যায় না।
আমি জানি না এই প্রশ্নটা করা আপনাকে ঠিক হবে কিনা। নাজমুল আবেদিন ফাহিম আরও একটা কথা বলেছেন যে তাদের ব্যর্থতা, অর্থাৎ বোর্ডের ব্যর্থতা, যে রিয়াদের মতো একজন বা রিয়াদের ওই জায়গাটা খেলার মতো একজন ক্রিকেটার তারা তৈরি করতে পারেনি। একই সাথে তিনি যে কথাটা আমার সব থেকে বেশি কানে লেগেছে যে তারাও চায়নি, মানে রিয়াদরাও চায়নি। এই ব্যাপারটাকে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হচ্ছে যে ইন আ পজিটিভ সেন্স মানে যদি ব্যাপারটা আমি কি দেখি, এরকম যে তাদেরকে বলা হয়েছিল তোমরা স্টেপ ডাউন করো বা অবসর নাও, সেটা 35-36 বছর বয়স, বা আপনি যেটা বললেন 2021 টি-20 পরে তারা নিতে চায়নি, যে কারণে তাদেরকে খেলাতে হয়েছে বোর্ডের, ব্যাপারটা কি এরকম? না দেখেন, বোর্ডের কল যদি থাকতো, তারা যদি একটা ইনস্ট্রাকশন দিত প্লেয়ারকে, ধরেন সাপোজ মাহমুদুল্লাহ রিয়াদকেই, যে যখন আরও 2 বছর আগেই যদি বলতো যে তুমি টি-20 থেকে রিটায়ার নাও, তখন যদি রিয়াদ বলতেন যে না আমি রিটায়ার নিব না, আমাকে বাদ দেন, যেটা হয়েছে আলটিমেটলি। সো তখন যদি বোর্ড মুভ অন করতো যে না আমরা মাহমুদুল্লাহ রিয়াদ থেকে মুভ অন করছি, যেহেতু তিনি তাকে যে সুযোগটা দেওয়া হয়েছিল তিনি নেয়নি, সো আমরা মুভ অন করেছি, এখন আর আমি তার থেকে কতটুকু পাবো আগামী 1-2 বছর যদি তাকে খেলাইও, এটা কিন্তু ভাবা উচিত ছিল বোর্ডের। যে একটা প্লেয়ারকে যদি আমি লং টার্মে চিন্তা করি, তখন আমি তার থেকে কতটুকু পাবো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই আশা করি যদি আমি একটা সিরিজ 2টা সিরিজ আশা করি যে শর্ট টার্মের জন্য আপাতত কাজ চালিয়ে নেই, পরেরটা পরে দেখা যাবে, তাহলে তো এটা রং ফ্রেম অফ মাইন্ড। আমার মনে হয় যে ফাহিম স্যার একটু পজিটিভ সেন্সে যদি আমি দেখি জিনিসটা, যে তারা করতে দেয়নি বলতে তাদের যে ক্যালিবার ছিল, তারা যে ক্লাসের প্লেয়ার, সেই ক্লাসের প্লেয়ার আর বাংলাদেশে ওরকম ওই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, যার কারণেই তিনি এই কথাটা বলেছেন যে তারা দেয়নি করতে। এখন এটাকে আপনি দুই মিনিংয়েই দেখতে পারেন। এটা হতে পারে যে তাদেরকে বলা হয়েছিল স্টেপ ডাউন করতে, তারা স্টেপ ডাউন করেনি, পরে বিসিবি অসহায় ছিল বা টিম ম্যানেজমেন্ট অসহায় ছিল যে না আমাদের তো আর অপশন নাই, এখন এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অ্যাভেলেবেল অপশন রিয়াদি। সো ওই জায়গা থেকে তারা বাধ্য হয়েছে রিয়াদকে নিতে, তার পারফরমেন্স স্পিক্স ফর ইটসেলফ অন্যদের সাথে যদি কম্পেয়ার করে। আবার যদি লং টার্মে চিন্তা করি আমি, যে একজন 36 বছরের প্লেয়ারকে 38 বছরের সময় ওয়ার্ল্ড কাপে তার থেকে কতটুকু আমি পাবো, এটা আশা যদি করতো বাংলাদেশ, তখন হয়তো একটা প্লেয়ারকে তখন থেকেই প্রিপেয়ার করতো। হ্যাঁ, হয়তো ব্যাকক্ল্যাশ হতো, আপনার দর্শক সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাকক্ল্যাশ হতো, কেন রিয়াদকে বাদ দেওয়া হলো, রিয়াদকে দলে চাই, এরকম প্রেশার হ্যান্ডেল না করার যে একটা ভয়ও হয়তো কাজ করেছে বোর্ডের ওই সময়, যে আমরা ক্রিটিসিজম আমরা চাচ্ছি না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছি না, সো উনি যখন রিটায়ার নেয় তখনই তাকে রিটায়ার করার সুযোগ দেওয়া হোক। এই জিনিসগুলোর এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমরা মাশরাফির দেখেছি, তিনি শেষ ম্যাচ না খেলেই কিন্তু আর খেলা হয়নি, তিনি কিন্তু রিটায়ারমেন্টও অ্যানাউন্স করেননি, তাকে কিন্তু সেই অফারটা দেওয়া হয়েছিল, সেটা টি-20-তে, বাট ওয়ান ডেতে কিন্তু তিনি আর অ্যানাউন্স করেনি। মানে কালচারটা যদি আমি দেখি, সো ওই জায়গা থেকে তাকে নিশ্চয়ই বলা হয়েছিল যে তুমি একটা সিরিজ, এই সিরিজে তুমি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করো, তোমার জন্য আমরা এই সিরিজটা দিচ্ছি, তুমি অ্যানাউন্স করো। আমি যতটুকু বুঝতে পারছি এই ইন্ডিয়া সিরিজটা নিয়েও রিয়াদকে সেম অফার ছিল, যেটা রিয়াদ আজকে বললেন যে সিরিজের আগে থেকেই তিনি কথা বলেছেন সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনের সাথে, উইচ মিনস যে টিম ম্যানেজমেন্ট তার সাথে এটা নিয়ে কথা বলেছে যে তুমি যদি ভাবো যে টি-20 থেকে তুমি রিটায়ার করতে চাও, সো উই ক্যান গিভ ইউ আ সেফ প্যাসেজ, তোমাকে এই ইন্ডিয়া সিরিজটা দিচ্ছি, তুমি খেলে তুমি নিজের মতো রিটায়ারমেন্ট অ্যানাউন্স করো, উইচ হি ডিড, যেটা একটা সম্মানজনক প্রস্থান। এই জিনিসটাই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে করতে হয় একটা বোর্ড এবং প্লেয়ারের। শুধু প্লেয়ার চাইলে হবে না, বোর্ডকেও চাইতে হবে, শুধু বোর্ড চাইলে হবে না, প্লেয়ারকেও চাইতে হবে, একটা রেসপেক্টের জায়গা থাকতে হবে, এবং সর্বোপরি দেশের ক্রিকেটের কথা ভাবতে হবে। এই ক্ষেত্রে অনেক প্লেয়াররা একটু ইগোয়েস্টিক হয়ে যায়, অনেকের ইগোটা কাজ করে যে আমি এত বছর দেশকে সার্ভিস দিলাম, তো আমার রেসপেক্টটা কোথায়, বোর্ড তো আমাকে রেসপেক্ট দিচ্ছে না। আবার বোর্ড চিন্তা করছে যে এখন বর্তমান পরিস্থিতিতে তো রিয়াদ বা এই টাইপের কোনো প্লেয়ারকে আমরা এখন লম্বা সময়ের জন্য দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তাকে তো ছুঁড়েও ফেলে দিতে পারবো না, কারণ মানুষটার অনেক অবদান রয়েছে দেশের ক্রিকেটে। সো বোর্ডও একটা ডিলেমায় থাকে। এই ডিলেমাটা ভাঙতে হইলে আমার মনে হয় যে প্লেয়ার এবং বোর্ডের মধ্যে একটা ব্রিজ থাকা দরকার, একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার, তাহলেই ফিউচারে গিয়ে আমার মনে হয় যে এই কালচারটা আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেটে গ্রো করবে, যে প্লেয়াররা মাঠ থেকে বিদায় নেওয়ার একটা কালচার শুরু করবে। পঞ্চপাণ্ডবের কথা আমরা বলি, পঞ্চপাণ্ডবের মধ্যে যদি আমরা টি-20-তে দেখি, মাশরাফি অবসরের ঘোষণা দিয়েছেন টসে গিয়ে, এরপরে মুশফিক ফেসবুক স্ট্যাটাস, তারপরে তামিমও ফেসবুক স্ট্যাটাস, সাকিব ঘোষণা দিলেন অনেক পরে এসে, তারপরে রিয়াদের এই ঘোষণা। কার অবসরের ঘোষণাটা আপনার কাছে মানে মনে হয়েছে যে না এভাবেই হওয়া উচিত বা এটা একটা রীতি ক্রিয়েট করা উচিত? কারোটাই মনে হয় নাই অনেস্টলি, মানে সবাই আক্ষেপ নিয়েই করেছে। রিয়াদেরটা আমার মনে হচ্ছে যে না, এটা একটা রাইট প্রসেস দিয়ে এসেছে,
মাহমুদুল্লাহ রিয়াদেরটা। সাকিবেরটা সিচুয়েশন ডিফারেন্ট ছিল। আমার কেন জানি মনে হচ্ছে সাকিব হয়তো আরও একটা বছর চাননি, খেলতেন, কয়েকদিন আরও একটা বছর হয়তো খেলতে পারতেন, Right. বাট পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, তার পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে তিনি এই ডিসিশনটা নিতে বাধ্য মানে হয়েছেন। এটা আরো প্রুফ করে যখন তিনি বলেন যে যদি টিম ম্যানেজমেন্ট হ্যাঁ। চায় তিনি আবারও আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওই জায়গা থেকে রিয়াদেরটা আমি বলবো যে একটু আর একটু ভালো লেগেছে দেখতে, যে অ্যাটলিস্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে তিনি সিরিজ শেষ হওয়ার আগেই বলেছেন যে এই সিরিজের লাস্ট ম্যাচ আমার শেষ টি-20, এবং আমার মনে হয় যে বোর্ডের সাথেও, বোর্ড থেকে তিনি সেই গ্রিন সিগন্যাল পেয়েই দলে ইনক্লুড হয়েছে। আমি দলে স্কোয়াড ঘোষণার পরই বলছিলাম যে ওয়াই Yes, মাহমুদুল্লাহ রিয়াদ। আপনি বলছিলেন এবং একই সঙ্গে এটাও বলছিলেন যে এটা আপনার বলতেই হয়। রাইট রাইট, সো যে দ্য রিজন বিং, আপনি বলছিলেন যে এটাই হয়তো বা রিয়াদের শেষ সিরিজ হ্যাঁ, হতে তো পারে। ওই রিজনের কারণেই তাকে হয়তো স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে, অ্যান্ড আই ফুললি রেসপেক্ট এবং আই অ্যাগ্রি, এই ডিসিশনটার সাথে আমি পুরোপুরি একমত যে যেটা করেছে খুব ভালো ডিসিশন হয়েছে। এটাই প্রসেস হওয়া উচিত। মাহমুদুল্লাহ রিয়াদেরটা এটা দ্যাটস আ গুড প্রসেস, অ্যাটলিস্ট এটা শুরু হয়েছে। সাকিবকে যদি আমরা ঘরের মাঠে চাই যে ঘরের মাঠে উনি অবসর নিক, তাহলে রিয়াদের বেলায়ও তো এটা চাওয়া উচিত দর্শকদের। মানে যদিও অনেক পরে, মানে বাংলাদেশের ঘরের মাঠে টি-20 সিরিজ সেই মার্চে কিন্তু আগামী বছরের, এবং রিয়াদ এটা নিয়েও কথাও বলেছেন, মানে চাওয়া উচিত কিনা, মানে আই এম জাস্ট আস্কিং। দেখেন, ঘরের মাঠে হলে ভালো হয়, দেখতে ভালো লাগে, একটা গুড সেন্ড অফ হয়, দেশের মানুষজনের সামনে নিজের মাঠ থেকে বিদায় নিতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। বাট আপনার ওই টাইমিং, শিডিউল সব মেলানো ব্যাপার থাকে। অনেক প্লেয়ার তো ডেবু করে দেশের বাইরে, Yes. সো এটা কি খুব বড় সিগনিফিকেন্ট কিছু কিনা, বা দেশে ডেবু করলেই কি অনেক সিগনিফিকেন্ট কিনা? তাহলে রিটায়ারমেন্টের বেলায় কেন দেশেরটা এত সিগনিফিকেন্ট হয়? কারণ তিনি খেলাটা ছেড়ে দিচ্ছেন, এই জন্যই কিন্তু ব্যাপারটা সিগনিফিকেন্ট। বাট এখন যেহেতু অনেকগুলো ফরম্যাট, 3টা ফরম্যাট, কেউ এখন রিয়াদ টি-20 থেকে অবসর নিয়েছেন, কিন্তু ওয়ানডে কিন্তু ঠিকই খেলবেন। সো ওয়ানডেটা দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করার এখনও তার একটা সুযোগ আছে। সো মেবি হি ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা দেখি যে সাকিব অবসর নিয়ে নিলেন, তামিম অবসর নিয়ে নিলেন, মাশরাফি অবসর নিয়েছেন, তারপরে এখন রিয়াদ নিচ্ছেন, মুশফিক বাকি আছে, মুশফিক মুশফিকের বাকি আছেন, টি-20 থেকে টি-20 থেকে নিয়েছেন। তো তাদের যে একটা ফেয়ারওয়েলের ব্যাপার থাকে বিসিবির পক্ষ থেকে, সেটা তো আমরা দেখলাম না। মানে এটার পেছনে আসলে কি কারণ? হয়তো দেখবেন লাস্ট ম্যাচে, কারণ তার লাস্ট ম্যাচটাই কিন্তু লাস্ট না, সেটা টি-20 তো হবে। শুধু রিয়াদের ক্ষেত্রে, বাকি যে তিনজন, ধরেন তামিম বা, দেখেন ওদের সিচুয়েশন কিন্তু একদম হুটহাট করে ফেসবুকে তারা ঘোষণা দিয়েছেন। এমন হতো যে তারা বোর্ডকে জানাতো যে এটা আমার লাস্ট ম্যাচ হবে, আমি একটা সেন্ড অফ চাই, আমি একটা ফেয়ারওয়েল চাই, আমি শিওর বোর্ড এটা করতো, বোর্ড এটা অ্যারেঞ্জ করতো। যে সিচুয়েশনে তারা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, কিছুটা রাগের বশবর্তী হয়ে, কিছুটা অভিমান থেকে, কিছুটা আক্ষেপ থেকে করেছেন। বাট রিয়াদ যেহেতু আগে ভাগে কথা বলেছেন, আমি শিওর টিম ম্যানেজমেন্ট থেকে তাকে একটা লাস্ট ম্যাচে সেন্ড অফ দেয়া হবে। আমরা সাকিবের বেলায় আশা করছি যদি তিনি লাস্ট টেস্ট ম্যাচটা বাংলাদেশে খেলেন, তাকেও একটা সম্মানজনকভাবে বিদায় করার একটা ব্যবস্থা বোর্ড নিশ্চয়ই করবে। এবং সাকিবকে তো মনে হয় সাংবাদিকরা চেন্নাইতে একটা ফেয়ারওয়েলের মতো একটা দিয়েছিল না, ক্রেস্টের মতো। রিয়াদকে দিবে কিনা আমি এটার জন্য অপেক্ষায় থাকবো। না নিশ্চয়ই এটা তো দেয়া উচিত, তাই না? কারণ সাকিবকে দিলে কেন রিয়াদকে দিবেন না? একই একটা ঘটনাবহুল সিরিজও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুইজন ক্রিকেটার। হ্যাঁ, না মানে সাকিবের তো তাও লাস্ট ম্যাচ ছিল না ওটা, তিনি বলেছেন তার লাস্ট ম্যাচ ঢাকায় হবে। রিয়াদ তো বলেই দিচ্ছেন যে ইন্ডিয়ায় থার্ড টি-20 আমার লাস্ট ম্যাচ। সো আমি এক্সপেক্ট করব আমার সাংবাদিক ফ্রেন্ডরা তারা রিয়াদকে কোনোভাবে একটা সংবর্ধনা দেয়া যায় কিনা। যদি না দিতে পারে তাহলে সাকিবকে কেন দিল, রিয়াদকে কেন দিল না, এটা নিয়েও কথা উঠবে। সো আমি এক্সপেক্ট করব সাংবাদিকরাও যাতে একটা সেন্ড অফ দেয়, একটা ক্রেস্ট বানায়। যেহেতু এখনো আরো 2টা টি-20 বাকি, হয়তো শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও দরকার, কারণ উনিও বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন, তার অবদানও ভোলান না। মেবি সাকিব আল হাসান দ্য গ্রেটেস্ট এভার অলরাউন্ডার হতে পারেন, বাট রিয়াদ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু রিয়াদেরও ভূমিকা অনেক। সো ওদিক থেকে মানে আমি আশা করবো যে একটা সুন্দরভাবে একটা সেন্ড অফ হোক, একটা কালচার তৈরি হোক। বাংলাদেশ ক্রিকেটে এই কালচারটা খুবই জরুরি, আমরা দেখি না এটা। বিদেশের মাটিতে সবসময় দেখি জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট বর্ডা যখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে, কি একটা সাজ রব থাকে, কত ভালো একটা অ্যাটমসফিয়ার থাকে, ফ্যামিলি থাকে, ফ্রেন্ডস থাকে। এটার থেকে বড় আর মানে ভালো লাগা আর কিছু হতে পারে না একটা প্লেয়ারের। ওই জায়গা থেকে আমি আশা করব যে অ্যাটলিস্ট আমাদের ক্রিকেটাররাও এই কালচারটা শুরু করেছে, এটা ভালো লাগছে। সামনে প্লেয়াররাও যাতে এটা একটা ভালো একটা ফেয়ারওয়েল রিচুয়ালে পরিণত হয়। সব ক্রিকেটারের মধ্যে একটা আক্ষেপ কেন, মানে যারা এত বছর ধরে সার্ভ করে, কি মনে হয় যে আক্ষেপ নিয়ে বিদায় নিতে হবে কেন? এত বছর, 17-18 বছর সার্ভ। ওই যে আমি বললাম না যে একটা আছে যে কখন ছাড়তে হবে এটা অনেকে শিওর থাকে না।
ক্রিকেট খেলাটা এমন, আমি নিজে ক্রিকেট খেলেছি, আমি হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিনি, কিন্তু আমি যখন ডিসিশন নিয়েছি আমি ক্রিকেট ছেড়ে দিব, তখন আমার কিন্তু আমার ফিউচার নিয়ে ভাবতে হয়েছে। আই গেট ইট যে মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব বা তামিম এরা স্ট্যাবলিশ ফিনান্সিয়ালি বলি, বাট ক্রিকেট কিন্তু ব্লাডে, মানে শুধু টাকার জন্য কিন্তু এই প্লেয়াররা এরকম করে না। রিয়াদের কথা বলি, সাকিবের কথা বলি, বা তামিম, মুশফিক, তারা কিন্তু ছোটবেলার একটা অভ্যাস হ্যাঁ, এটা আপনার কিন্তু জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আপনার লাইফের একটা রুটিন টোটালি চেঞ্জ হয়ে যাবে যখন আপনি সম্পূর্ণভাবে ক্রিকেটটা ছেড়ে দিবেন, প্রফেশনাল ক্রিকেট ছেড়ে দিবেন। তখন গিয়ে আপনার লাইফ অ্যাডজাস্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ক্রিকেটারদের ক্যারিয়ার স্প্যান কিন্তু অনেক ছোট, যদিও ওনারা লাকি 17-18 বছর ধরে ক্রিকেট খেলেছেন, অনেক ক্রিকেটার এত লম্বা খেলার সুযোগ পায় না। সো তারপরে কি করবেন এটা ভাবার অনেক ব্যাপার থাকে। একটা আমরা বলছি যে বয়স হয়ে গিয়েছে, বয়স কত হয়েছে? 38 বছর বয়স হয়েছে। একটা মানুষ 38 ইয়ার্স অফ এইজে মাত্র তার পিক টাইম শুরু করে অন্য অন্য প্রফেশনে, যদি আমি কম্পেয়ার করি ক্রিকেট বা স্পোর্টসের বেলায় ওই ক্যারিয়ার শেষ করে দিতে হয়। এখন রিয়াদ কি করবেন এটা নিয়ে তাকে ভাবতে হবে, তার ফ্যামিলির সাথে কথা বলতে হবে, তার ফিউচার ক্যারিয়ার কি হবে, আর্থিক একটা কি সিচুয়েশন হবে, আর্থিক কর্মসংস্থান কোন দিক দিয়ে এখন তিনি করবেন। আমি জানি তারা ওয়েল অফ, খুব ভালো টাকা পয়সা কামাইছে, লাইফ সেটেল, বাট স্টিল কিন্তু তিনি তো আর বাসায় বসে বসে খাবেন না, তাই না? তারও কিছু একটা করতে হবে, নতুনভাবে ভাবতে হবে, ওটা হ্যাবিচুয়েট করা, ওটার সাথে ইউজ টু হওয়া। আমি মাঝে মধ্যে বলি যে আমাদের প্লেয়ারদের বন্ধুদের মধ্যে যখন কথা হয় বলি যে আর যাই হয় মুশফিক ক্রিকেট ছাড়লে তো পাগল হয়ে যাবে। ঠিক, মানে এমন তো না যে টাকার অভাবে পাগল হয়ে যাবে, তা তো না, বা গ্ল্যামারের জন্য না। তার ক্রিকেটের প্রতি যে তার যে ভালোবাসাটা, ধ্যান জ্ঞান, 24 ঘন্টা ক্রিকেট, ওটা থেকে বের হয়ে আসতে পারাটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। সো এই জায়গা থেকে কিন্তু আমরা এই ইমোশনটা অনেকে বুঝি না। আমরা বলে দেই কেন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে না, কেন দল থেকে বাদ দেয় না, আমরা বলতে পারি খুব ইজিলি। বাট একটা প্লেয়ার, একটা খেলোয়াড় যখন ন্যাশনাল টিমে ঢোকার আগ পর্যন্ত যে কি পরিশ্রম করে, কতটুকু লাক লাগে, কতটুকু হার্ডওয়ার্ক, কতটুকু মা বাবার দোয়া, কতটুকু Sacrifice. পরিশ্রম, কতটুকু স্যাক্রিফাইস, এগুলো কিন্তু আমরা দেখি না। সো সাডেনলি আমরা গড়পড়তাভাবে বলে দেই যে 2টা ম্যাচ খারাপ খেললো, বাদ দিয়ে দাও, এই দিয়ে দাও। ইট সাউন্ডস হার্শ। আপনি বলতে পারেন যে তাকে আবার নতুন করে প্রিপেয়ার হয়ে আসা দরকার। ইউ জাস্ট কান রুল হিম আউট। কাউকেই না, কোনো প্রফেশনেই কাউকে, আজকে যে নতুন ঢুকেছে সে হয়তো শুরুতে ভালো করবে না, বাট পরে গিয়ে ভালো করবে, বা ক্যারিয়ারে একটা সময় গিয়ে আবার খারাপ হতে পারে। মানুষ তো এরকমই ভাই, আমরা তো রোবট না যে সবই ভালো হবে, বাটন প্রেস করলাম ও সব রাইট হবে। এইটাও আমাদের বুঝতে হবে। স্পোর্টস একটু ডিফারেন্ট জিনিস, অন্যান্য প্রফেশনের থেকে স্পোর্টটা আলাদা, স্পোর্টের ইমোশনটাও আলাদা। অবশ্যই। এবং আমরা নিশ্চয়ই এরপরে আলোচনা করব যে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় কে খেলবেন, তার জায়গাটায় কে সব থেকে ভালো ফিট ইন করবেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে ধন্যবাদ, তিনি যে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, 139টা টি20 ম্যাচ খেলেছেন, 2300 মতো রান করেছেন নিধাস ট্রফিতে, সেই 43 রানের ইনিংসটা তিনি বলেছেন এটা তার অনেক মেমোরেবল। আবার ওই ব্যাঙ্গালোরের ওই ভারতের বিপক্ষে, ওটাও তার সবচেয়ে দুঃখকর সালে, স্মৃতি। সেটাও তার দুঃখকর স্মৃতি। আসলে ক্রিকেটে দুঃখকর এবং সুখকর দুই স্মৃতিই থাকে ক্রিকেটের লং জার্নি। তবে মাহমুদুল্লাহ রিয়াদ নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে তাই তিনি ধন্যবাদ প্রাপ্য, এবং তাকে সেই ধন্যবাদ এবং সেই ক্রেডিটটা দিতে হবে। যদিও তার কেরিয়ারে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, তারপরেও সেই ধন্যবাদটা তিনি প্রাপ্য। এবার আমরা বাংলাদেশের সেকেন্ড টি20 নিয়ে আলোচনা করতে চাই। প্রথম টি20তে বাংলাদেশের খুব বাজে পারফরমেন্স, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বারবার করে এই ধরনের সিনিয়রদের বিভিন্ন ইস্যু যখন সামনে চলে আসে, ক্রিকেটারদের জন্য আসলে খেলাটায় ফোকাস করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় কিনা? আমার মনে হয় না, কারণ আমরা ফোকাসটা দিচ্ছি বাইরে থেকে। টিম আলাদা একটা এনভায়রনমেন্টে থাকে, টিমের একটা শেল থাকে, তারা ওই শেলের ভিতরে থাকে, তাদের একটা আলাদা বাবল থাকে, তারা নিজেদের মধ্যে অনেক কথা বলে। প্লেয়াররা হয়তো এই টপিক নিয়ে খুব বেশি কথাই বলবে না, তারা তাদের গেম নিয়ে কথা বলবে। হ্যাঁ, যখন সময় আসবে তখন তাকে ফেয়ারওয়েল দেওয়ার ব্যাপারটা থাকবে, হয়তো পার্সোনালি গিয়ে কিছু কথা বলবে প্লেয়াররা। বাট এখন আমরা যেমন মিডিয়া বা বাইরে থেকে আমাদের কাছে এটা একটা অনেক বড় একটা জিনিস, বাট তাদের আসল কাজটা কিন্তু মাঠে খেলা, এটা কিন্তু তারা জানে। সো ওই জায়গা থেকে যদি এমন ফোকাস সরে যায় তাহলে এটা আনপ্রফেশনাল বিহেভিয়ার হবে প্লেয়ারদের, যেটা মোটেও হওয়া উচিত না। ইনফ্যাক্ট এটাকে আরও মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করানো যায় কিনা, যে মাহমুদুল্লাহ রিয়াদকে একটা ভালো সেন্ড অফ দেওয়া যায় কিনা, বাংলাদেশ দল যদি জিতে ওই সেন্ড অফটা দিতে পারে, রাইট, ওই জায়গাগুলোয় ফোকাস করা উচিত। আমাদের ভুলগুলো কোথায় হয়েছিল ওখানে ফোকাস করা উচিত, আমাদের কোন কোন জায়গায় আরও ইমপ্রুভ করা দরকার ওখানে ফোকাস করা উচিত। রিয়াদেরটা তো একটা সেরেমনি,
রাইট। আরেকবার যেদিন রিয়াদ মাঠে নামবেন এটা তার রেগুলার জবের কাজই করবেন, হয়তো ডিফারেন্ট একটা সিচুয়েশন থাকবে তার জন্য, বাট বাকি সবার জন্য তো বাংলাদেশ মাঠে নামা মানে দলকে জেতানোর জন্য খেলা, নিজের পারফর্ম করা, দলের জন্য বেস্টটা দেয়া, এই সবই থাকবে। কেউ এমন না যে সবাই নিজের খেলা বাদ দিয়ে রিয়াদ ভাইয়ের দিকে তাকায় থাকবে, রিয়াদ ভাই কী করে আজকে দেখি, এরকম হবে না। সবাই চাবে যে তার ওই গুড ডেটাকে রুইন করে অন্য কেউ যাতে ওই লাইমলাইটটা নিজের দিকে নিয়ে নেয়, যে এটা করতে পারবে আমি তাকে ক্রেডিট দিব। অবশ্যই, এবং এটাই আসলে হওয়া উচিত, ক্রিকেটাররা যাতে কোনোভাবেই তাদের ফোকাসটা সরে না যায়। একাদশে কোনো চেঞ্জেস আশা করছেন কিনা, মানে যে ধরনের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন, যেভাবে আউট হয়েছেন ব্যাটাররা, তাতে কি কোনো চেঞ্জ? আই মাইট সাউন্ড হার্শ, বাট আমি রিয়াদকেই ড্রপ দিতাম সেকেন্ড ম্যাচের জন্য। বাট উনি যেহেতু রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন, আমার মনে হচ্ছে যে তিনি নেক্সট ম্যাচ খেলবেন। সো এই জায়গায় মেবি তানজিদ তামিম একটা অপশন হতে পারে পারভেজ ইমনের জায়গায়। আর হয়তো বা এদিকেও নিচে নামাতে হয়তো একটা বোলার, একটা স্পিন বোলিং অপশন, হয়তো 3 সিমারের জায়গায় 2 সিমার খেলিয়ে একজন স্পিনারকে ইনক্লুড করা যায় কিনা। বাট যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচে ব্যাটিংটাই খুব বাজেভাবে গিয়েছে, সো ওই জায়গায় ব্যাটিং ইউনিটে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। বাট আমি মেবি 2টা পরিবর্তন যদি হয়, আমার মনে হচ্ছে যে পারভেজ ইমন, বাট আমি স্টিল পারভেজ ইমনকে আরেক ম্যাচ খেলানোর পক্ষে। পারভেজ ইমন একটা সুযোগ, হ্যাঁ, সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। সো ওই জায়গা থেকে এই ব্যাটিং ইউনিটকে আরেকটা বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে যদি রিয়াদ খেলেন। সো একজন বোলার যদি ইনক্লুড করে, সেক্ষেত্রে আই উড লাভ টু সি মাহেদি, শেখ মাহেদি ইন প্লেস অফ আ সিমার। 3জন সিমার থেকে সিমার কে হতে পারেন? তাসকিন, মেবি তাসকিন, কারণ তাসকিন হ্যাড আ ব্যাড ডে। হ্যাঁ, তাসকিন হ্যাড আ ব্যাড ডে। সো ওই জায়গা থেকে তাসকিনকে ড্রপ করে আমরা মাহেদি অথবা রাকিবুলকেও খেলাতে পারি, কারণ আমাদের টিমে কিন্তু লেফট আর্ম স্পিনার নাই। বাট যদিও রিশাদ রয়েছে, একটু ট্রিকি কল হবে। আমাদের বোলিংটা খুব একটা দেখা হয় নাই, পেস বোলাররাই মার খেয়েছে বেশিরভাগ দেখলাম। সো মেবি একটা চেঞ্জ হলে তাসকিনের জায়গায় মেবি শেখ মাহেদি। যে রানটা প্রথম ম্যাচে বাংলাদেশ দল করেছে, সেই রানটাও তো এরকম ক্রিকেট ইতিহাসে আমরা দেখেছি যে এই রানটা ডিফেন্ড করার ঘটনাও আছে। এখন ইন্ডিয়া বলে কি আমরা সেই আশাটা করি না? মানে আমরা তো চাইলে খেলাটাকে আরেকটু লেন্থটা বাড়াতে পারতাম। মানে ইন্ডিয়া প্রায় 48 বল বাকি রাখতেই তারা আসলে ম্যাচটা জিতে নিয়েছে। সেই লেন্থটাকে একটু বাড়ানো যেত না? মানে বা ধরেন যে এরকম যে তানজিম সাকিবকে আমরা খেলাতে পারি কিনা, কারণ যে অ্যাগ্রেশনটা দরকার সেটা তানজিম সাকিবের মধ্যে আছে, যেটা বাকি পেস বোলারদের মধ্যে নেই। হতে পারে ভেরি গুড পয়েন্ট। ইনফ্যাক্ট আমি বলছিলাম যে কম্বিনেশনটা হবে 2টা সিমার। এখন এক্ষেত্রে দিস 2 সিমার ক্যান বি তানজিম সাকিব অ্যান্ড মুস্তাফিজুর রহমান, শরীফুল অ্যান্ড মুস্তাফিজুর রহমান, অর মেবি শরীফুল অ্যান্ড তানজিম সাকিব। বাট 2টা সিমার খেলাবে, এটা আমার ফিল হচ্ছে। 3 সিমার আর যাচ্ছে না, 2 সিমারে যাচ্ছে। ওখানে একজন বোলার অ্যাড করতে পারে। বাট ব্যাটিংটা যেহেতু আমাদের মূল প্রবলেম। আরেকটা যেটা বলছিলেন যে এই রান ডিফেন্ড করা যায় অনেক ক্ষেত্রে দেখেছি, মোস্টলি ইন মিরপুর। আপনি এই রান ডিফেন্ড করতে বেশিরভাগ মিরপুরেই দেখেছেন। না হলে আমরা এইবার আমেরিকাতে মনে হয় ওয়ার্ল্ড কাপের সময়, T20 ওয়ার্ল্ড কাপের সময় কিছু ছোট স্কোর ডিফেন্ড হয়েছে, কারণ পিচটা কিন্তু খুবই মানে একটু ডিফারেন্ট ছিল, স্পিনারদের জন্য অনেকটা হেল্পফুল ছিল। আপনি যদি T20 ওয়ার্ল্ড কাপের কথা বলেন, 115 রান কিন্তু, হ্যাঁ আমি ওইটাই বলছি। হ্যাঁ রাইট, ওইটাই বলছিলাম। ইনফ্যাক্ট ইন্ডিয়াও তো একটা লো টোটাল ডিফেন্ড করেছে পাকিস্তানের এগেনস্টে। ওইটাও একদম পিচ যদি একদম স্পিনারদেরই হয়, ব্যাটিং যদি লেন্থটা বাড়ানো যায় কিনা। যখন ব্যাটাররা নেমে দেখে যে 128 রানের টার্গেট, তারা কিন্তু মেন্টালি অনেকটা রিল্যাক্স হয়ে যায়। তখন তারা নিজেদের শট খেলার চিন্তা করে। যখনই প্রেশার না থাকে তখন প্লেয়াররা কিন্তু আরামসে খেলে। সো যখন আরামসে খেলবে, সে চাবে খেলাটা তাড়াতাড়ি শেষ করে দিতে। আর বোলাররাও ডিমোরালাইজ থাকে, কারণ স্কোরবোর্ডে যদি টার্গেট টোটাল কম থাকে, তখন একটা ওভার একটা বাউন্ডারি হলেই কিন্তু ডিমোরালাইজ। তখন একটা ব্যাটার যদি 2টা বাউন্ডারি মেরে দেয়, 3টা বাউন্ডারি মেরে দেয়, মানে নেক্সট 2-3 ওভারের কাজ তার 1 ওভারে হয়ে গেল। সো তখন তো আর প্রেশার নাই। তখন নেক্সট বোলারও যে আসবে, সে চাবে উইকেটের জন্য, আর রান ঠেকাতে চাবে না, কারণ রানই তো অল্প। এখন আমার উইকেট দরকার। এখন উইকেটের জন্য বল করতে গিয়ে আরও মার খায় বেশি, যেটা তাসকিনের ক্ষেত্রে হয়েছে। সো রান লাগবে বোর্ডে। এই ধরনের পিচে আপনি এই ধরনের অপোনেন্টের এগেনস্টে 180 হচ্ছে গিয়ে একটা, মানে ওইটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড একটা টোটাল, যেখান থেকে খেলা হয়তো বাংলাদেশের পরে আসতেও পারে, নাও আসতে পারে। ইউ নিড টু থিঙ্ক অ্যাবভ 180। 120-30 খেলা হবে না সেটাই। এবং সেকেন্ড T20-তে আসলে কীরকম হতে পারে ফলাফলটা, কারণ যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, এখানে আমাদের সুখ স্মৃতি আছে। 2023 বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, আমরা ইন্ডিয়াকেও মনে হয় এই মাঠে হারিয়েছি না, লাস্ট যেবার ট্যুর করেছিলাম। ইয়েস। তো সেই সুখ স্মৃতিটা বাংলাদেশ আসলে সেকেন্ড T20-তে কাজে লাগাতে পারে কিনা, এবং প্রথম T20-তে যেসব ভুল ত্রুটি হয়েছে ব্যাটারদের, বোলারদের, সেগুলোরও একটা সুযোগ তো নিশ্চয়ই। আমি যেটা বলছিলাম ওই দিনও, যে ওভারনাইট আপনার স্কিল চেঞ্জ হবে না, ওভারনাইট আপনার টেকনিক চেঞ্জ হবে না, ওভারনাইট
ওভারনাইট মাইন্ডসেটটা চেঞ্জ হতে পারে, মেন্টালিটি চেঞ্জ হতে পারে। আমরা বেশি রাশ করছি ব্যাটিংয়ে। আমার কাছে মনে হয় যে T20 নাম শুনলেই আমরা মনে করি প্রত্যেক বলে 6 মারতে হবে। নট লাইক দ্যাট। আপনি অ্যাগ্রেশন থাকতে পারে, পজিটিভ ইন্টেন্টও থাকতে পারে, কিন্তু গেম সেন্সটাও থাকা জরুরি। আমার এই মুহূর্তে কি দরকার এটাও বোঝা জরুরি, শুধু ফ্লোতে খেলা না। আমি একটা জিনিস দেখতে চাবো যে ড্রেসিং রুমে যখন 2-3টা উইকেট পড়ে যায়, কোচ ক্যাপ্টেনরা গিয়ে কি নতুনভাবে নতুন প্ল্যান চক আউট করে নাকি, বা রিভাইজ প্ল্যান করে নাকি কোনো মেসেজই থাকে না যে আমাদের যেহেতু মেসেজ অল আউট খেলা, আমাদের অ্যাটাকিং খেলা, তো আমরা অ্যাটাকিং খেলেই যাব নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। তাহলে গিয়ে আপনি কিন্তু ওই কাম ব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। একটা ভিডিও দেখছিলাম, এটা যেহেতু বলছিলেন, ওই ইন্ডিয়ার যে পেজটা রয়েছে ফেসবুক পেজ, তারা যখন গোয়ালিয়র থেকে দিল্লিতে আসছে তখন কিন্তু তাদের বোলিং কোচ মর্নে মর্কেল ছক কেটে কোন একটা প্ল্যানিং করছিলেন। মানে অবাক করা ব্যাপার যে তারা সব জায়গায় সবখানেই তাদের ধ্যান জ্ঞানটা থাকে, এবং প্ল্যানিংয়ের যে ব্যাপারগুলো থাকে কোচদের মধ্যে, সেই প্ল্যানিংগুলো চলতে থাকে। হ্যাঁ, এটা বাংলাদেশেও হয়। বাংলাদেশেও একটা বোর্ড থাকে, ও তাদের সব প্ল্যান চক আউট থাকে, সব তারা আগে থেকে কথা বলে নেয়, এটা হলে এটা, এটা হলে এটা, এত ওভারে এটা, এত ওভারে এটা। বাট দ্য থিং ইজ, আপনি মাঠে ওইটা কতটুকু অ্যাপ্লাই করেন, আপনার ওই সময় আপনার ব্রেন, আপনার বডি একসাথে অ্যালাইন্ড কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পোর্টে আপনার নার্ভ, আপনার ব্রেনে কিন্তু অনেক এফেক্ট ফেলে। আপনার নার্ভ যদি অনেক বেশি হাই থাকে, আপনি যদি অনেক নার্ভাস থাকেন, তখন কিন্তু আপনি চিন্তা ভাবনায় ভুল করবেন, তখন কি একটা ভুল ডিসিশন হবে। এই কামনেসটা দরকার আমাদের টিম ম্যানেজমেন্টের থেকেও, প্লেয়ারদের থেকেও। ওভার এক্সাইটমেন্ট হওয়া যাবে না। আমাদের এখানে অনেক কিছু অন দ্য লাইন নাই যে ইন্ডিয়ার সাথে আমাদের হেরে গেলে দুনিয়া উল্টায় যাবে। সো ওই কামনেসটা রাখেন। আপনি যদি প্রসেস ঠিক রাখবেন, আপনার আউটকাম যদি আপনার ফরেও না আসে, এই প্রসেসটা রাইট করছেন, এটা নেক্সট ম্যাচেও আপনাকে সেম প্রসেস ফলো করতে হবে। আপনি যদি উল্টাপাল্টা প্রসেসে থাকেন, প্রথমে আপনাকে প্রসেসে আসতে হবে, এটার জন্য আরও সময় লাগবে। সো ট্রাই টু গেট ইন টু দ্য প্রসেস ফার্স্ট অ্যান্ড দেন লুক ফর দ্য আউটকাম। আমরা হয় কি যে আমরা শুরুতেই আউটকামের কথা ভাবা শুরু করি যে আমরা এভাবে খেললে এত হবে। ভাই, খেলা আগে খেলে ওই পর্যন্ত তো যেতে হবে, তারপর না আপনি বলতে পারবেন যে আমি এত রান করেছি বোর্ডে। এই চিন্তা ভাবনাটা কতটুকু প্লেয়ারদের, এটা শুধু মাঠে না, মাঠের বাইরেরও কাজ। আমার মনে হয় যে প্লেয়ারদের অনেক পড়াশোনা করা দরকার। পড়াশোনা বলতে এমন না যে বই খাতা নিয়ে পড়াশোনা করা, এটা না। আপনি কোনো প্লেয়ারের খেলা দেখতে পারেন, আপনি বই পড়তে পারেন, অনেক কিছু আছে। কিন্তু আপনি কথা বলতে পারেন একটা সিনিয়র প্লেয়ারের সাথে, বায়োগ্রাফি, হ্যাঁ, বা আপনি অন্য একটা প্লেয়ারের সাথে ডিসকাস করতে পারেন যে আমি ওই সময় আমার ভাবনায় সাডেনলি কি হয় আমি জানি না, কিন্তু আমি ওই শটটা যখন খেলি ওটা আমার মানে মাইন্ড এবং বডি একসাথে সম্মতি দেয়নি, বাট স্টিল আই ওয়েন্ট ফর দ্যাট শট। এটাকে আমি কিভাবে আটকাবো? এই ডিসকাশনগুলো থাকা দরকার। আমি আবারও বলছি, স্কিল খুব বেশি যে প্রবলেম তা না। হ্যাঁ, ইন্ডিয়ার লেভেল ভালো, ইন্ডিয়ার বোলিং ভালো, ইন্ডিয়ার জন্য আরও বেটার স্কিল লাগবে আপনার, দ্যাটস রাইট। বাট আমাদের প্লেয়াররা যেভাবে আউট হচ্ছে সেটা শুধু স্কিল না, এটা মাইন্ডসেটেরও প্রবলেম। ওকে, ধন্যবাদ অমি ভাই। এতক্ষণ আমরা আলোচনা করলাম, এবং নিশ্চয়ই প্রথম T20-র পরে আমরা যেসব হতাশার আলোচনা করেছিলাম, দ্বিতীয় T20-র পরে যাতে সেসব আলোচনা আমাদের করতে না হয়, আমরা যাতে হাসি মুখে বাংলাদেশ দলের অন্তত সাকসেস নিয়ে আলোচনা করতে পারি। T20 ফরম্যাট তো একটা জেতা সম্ভব, সম্ভব। ইটস নট লাইক টেস্ট ক্রিকেট। ওকে, বাংলাদেশ দল সেই চেষ্টাটাই করুক। আগামীকাল 7:30টায় ম্যাচ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং দ্বিতীয় T20-র পরে আবারও আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।